বাংলাদেশকে ছেড়ে আমরা যাব না। কেউ কেউ কালকে দেখলাম টাইমলাইনে লিখেছেন যে নিজের দেশ ছেড়ে অন্য দেশের বিষয় নিয়ে পড়েছে। আরে ভাই, যিনি লিখেছেন তার উদ্দেশ্যে বলি যে বাংলাদেশের ঘটনা প্রবাহ এই বঙ্গে ভারতবর্ষে প্রভাব তো ফেলেই, এর নতুন কিছু নয়। প্রভাব ফেলে, এর বিপরীত মানে এটাই নয় যে এটা প্রভাব ফেলছে বলছে বলেই আমরা সর্বশক্তিমান। গোটা বিশ্ব আমাদের দিকে চেয়ে রয়েছে, গোটা বিশ্ব চেয়ে রয়েছে এবং অবাকও হচ্ছে এটা ভেবে যে কি করে একটা শ্যামল সবুজ বঙ্গভূমি, সেখানে নানা রকম শাসক এসছে। মধ্যযুগে ইসলাম সেখানে জনপ্রিয় হয়েছে, তারপর ইংরেজ শাসনকে পেরিয়ে যখন স্বাধীনতা প্রাপ্তি হয়েছে, তারপরে আবার কিভাবে জঙ্গিবাদ সেখানে সর্বস্তরে প্রভাব বিস্তার করল। এত কবি, লেখক, ইন্টেলেকচুয়াল যারা রয়েছেন তাদের কথার কোনো মূল্য নেই। বাংলাদেশের মানুষ নিঃসন্দেহে তারা গণতন্ত্র আরও বেশি চেয়েছিলেন, কিন্তু আরও বেশি গণতন্ত্র চাইতে গিয়ে আরও বেশি স্বৈরতন্ত্র যদি চলে আসে তখন তো মানুষ উল্টো দিকেই দৌড় লাগাবে, নাকি ঘুরে দাঁড়াবে বুক চিতিয়ে। ঘুরে দাঁড়াতে তো চেয়েছিল দুটো কিশোর, কী বা তাদের বয়স, তারা জয় বাংলা লেখার জন্য তাদের মেরে দেওয়া হলো। আর এই যে ছবিটা দেখছি যশোর জামিয়া ইসলামিয়াতে, পুরো মুখ ঢাকা, হাতে স্টেনগ্যান, এ কিসের ছবি? এ তো পরিষ্কার হচ্ছে আইসিসের ছবি। অর্থাৎ আইসিসকে সে যশোর অর্থাৎ পশ্চিমবঙ্গের একেবারে সীমান্ত ঘেঁষা, বনগা সীমান্ত ঘেঁষা যশোর যে জেলা, সেই জেলায় এসে উপস্থিত হয়েছে এবং সেখানে তারা জলসার একটি অনুষ্ঠানে সেখানে তাদের দেখা যাচ্ছে। এই মৌলবাদী যে হিংস্রতা তারা দেখাচ্ছে, কি বলতে চাইছেন দেখুন। আদৌ বাংলা বলছেন কিনা আমি তো ঠিক উদ্ধার করতে পারিনি, তাও একবার সবাইয়ের জন্য একটু শোনাই কি তারা বলতে চাইছেন, ঠিক বুঝতে পারছিলাম না। বুঝলাম না, বাঙালি মানুষ বাংলা ভাষায় যতটা স্বাচ্ছন্দ্য এটা ঠিক বুঝতে পারলাম না, বোঝার চেষ্টা করব। আমার আপনার কাছে প্রশ্ন, আপনি যেদিন আপনার বই রিলিজ হয়েছিল, আপনি দিয়েছিলেন মুক্তিযুদ্ধের ইতিহাস, আপনার সাথে অনেক কথা হয়েছে। যে দেশের একটা মুক্তিযুদ্ধ করা সশস্ত্র বিপ্লবের মতোই একটা মুক্তিযুদ্ধের ইতিহাস আছে, যে দেশের মানুষের মধ্যে প্রথম সংবিধান গৃহীত হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, একটা ইকুয়ালিটির উপর দাঁড়িয়ে, সেই দেশ চলে গেল হচ্ছে একেবারে জঙ্গিদের কবজায়। শুধু ড্রাগস বা এর ইঙ্গিত তিনি দিলেন ডক্টর সিদ্ধার্থ গোস্বামী। তাহলে কি একটা ভয়ঙ্কর গৃহযুদ্ধ বা একটা মানে একদম দারিদ্র লাঞ্ছিত একটা পরিস্থিতি, যেটা একটা অতীতের একটা বাংলাদেশের কখনো কখনো ছবি বেরিয়ে আসতো বিভিন্ন জায়গায়, এইদিকে কি পরিণতি, না মুক্তিযুদ্ধ নতুন আকারে ফিরে আসতে পারে, যেটা হচ্ছে যে বাংলাদেশকে আমরা দেখেছিলাম ৭১ সালে? সুজিতদা, গৃহযুদ্ধ কেন হবে? গৃহযুদ্ধ হবে তো দুটো পক্ষের। এই সময়ে যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা একটা পক্ষ হবে নিশ্চয়ই, গৃহযুদ্ধ যদি হয়। তাহলে আর এই শক্তির বিরুদ্ধে যারা থাকবে তারা একটা পক্ষ নেবে গৃহযুদ্ধ যদি হয়। তাহলে একদম পরিষ্কার, এই সময়কালে যে শাসকরা বাংলাদেশকে শাসন করছে, নিয়ন্ত্রণ করছে, পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে অন্য একটা অপর শক্তি যখন উঠে দাঁড়াবে, তারা নিশ্চয়ই এই ফোর্সটা ক্ষমতাসীন থাকুক এরা চাইবে না। তাহলে সেই ফোর্সটা অবশ্যই একটা প্রগতিশীল শক্তি। একদিকে একটা প্রগতিশীল শক্তি হবে আর একটা প্রতিক্রিয়াশীল মৌলবাদী শক্তি হবে, এইটার মধ্যে কোনো ফারাক নেই। তাহলে গৃহযুদ্ধ বাঁধবে প্রগতিশীল শক্তির সাথে। আপনার ওই ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে তাদেরকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য। এটা ১ নম্বর কথা। ২, এই সময়ের বাংলাদেশটার এই যে পরিস্থিতিটা, এটা তো দেখুন পুরো পাকিস্তানের মদত যে আছে, এই যে আপনি যেগুলো দেখাচ্ছিলেন,
আমাদের একটা সমস্যা বাংলাদেশের মানুষের, একটা এই মুহূর্তে কিছু মানুষের, সবার না, কারণ বেশিরভাগ মানুষের ভুল ভাঙতে শুরু করেছে। এবং আপনি দেখবেন ওখানে ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা ছিল ছাত্ররা, তারা এখন বলতে শুরু করেছে যে সেই সময় আমরা পরিস্থিতিটা বুঝতে পারিনি, আমাদেরকে ব্যবহার করা হয়েছে, এই বাংলাদেশ আমরা চাইনি। এই ধরনের বার্তা কিন্তু দিতে শুরু করেছে ছাত্র সমাজের অংশরা, যদিও তারা লুকিয়ে দিচ্ছে, কিন্তু দিচ্ছে। মানে অঙ্কুরে যে তাদের বিনাশ করবে, গতকালই তার ছবি দেখেছি, জয় বাংলা লেখার জন্য জয় কুপিয়ে মেরে দিল। জয় বাংলা, দুজনেই ছাত্র, দুজন ছাত্র লীগের, কুপিয়ে মেরে দিল না। কিন্তু আমি যেটা বলতে চাইছি, আমি যে কথাটা বলতে গিয়ে মানে থেমে গেলাম, সেটা হচ্ছে 71-এ 47-এ মানে আইনজীবী সিদ্ধার্থবাবু যেটা বলছিলেন যে 47-এ যখন পাকিস্তান রাষ্ট্র তৈরি হলো, তখন একটা স্লোগান ছিল, আপনাদের সবার মনে থাকবে, এক ধর্ম ইসলাম, এক রাষ্ট্র পাকিস্তান, এক নেতা কায়েদে আজম জিন্নাহ। আপনি আজকে যাদেরকে দেখাচ্ছেন এখানে, তারা কিন্তু এক রাষ্ট্র ইসলাম, এক ধর্ম ইসলাম, এক রাষ্ট্র পাকিস্তান, এক নেতা কায়েদে আজম জিন্নাহ তো এখন নেই, কারণ পাকিস্তানের ধ্বনি দিচ্ছে। তাহলে সেটাকেই ফেরাতে চাইছে এখন, এই পরিস্থিতিটা সেটাই দাবি করছে। আর এটা যে দাবি করছে তার প্রমাণ পরশুদিন আর গতকালের ঘটনা। পরশুদিনের ঘটনা যেটা ঘটেছে আপনারা এটাও হয়তো জানেন, সবাই জানে, আমার দেশের প্রত্যেকটা মানুষ জানে, সেটা হচ্ছে 2011 সালের সংবিধান সংশোধনীকে বাতিল করা হয়েছে। 2011 সালের সংবিধানের সংশোধনী যেটা বাতিল করা হয়েছে, তাতে কি বলা ছিল, তাতে কি বলা হয়েছিল, সেটার উত্তর যদি খোঁজেন, তাহলে এই মনোভাবটা কেন তৈরি হচ্ছে, এই উন্মাদনা, বন্দুক এই তৈরি কেন হচ্ছে, এটা বুঝতে পারবে। যদি আপনি বলতে দেন আমি তাহলে বলছি এখন। সেটা হচ্ছে 2011-র 30শে জুন পঞ্চদশ সংশোধনীতে বলা হয়েছিল, মানে যেটা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচিত সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন করবে। সেটা বাতিল করে হাসিনা সরকার যেটা করেছিল যে বিদায়ী সরকার 90 দিনের মধ্যে পরবর্তী নির্বাচনের ব্যবস্থা করবে। 1, 2 এটা মারাত্মক সবথেকে, সেটা হচ্ছে এর মধ্যে যদি অবৈধভাবে কেউ ক্ষমতা দখল করে, এই কথাটা সবথেকে ইম্পর্টেন্ট, অবৈধভাবে ক্ষমতা দখল করে তাহলে রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ সাজা হবে। রাষ্ট্রদ্রোহ কোড আনকোড একটা শব্দ, আর সর্বোচ্চ সাজা একটা শব্দ, এই দুটোকেই কিন্তু পরশুদিন বাংলাদেশের কোর্ট বাতিল করেছে। তার মানে রাষ্ট্রদ্রোহ হয়েছে 5ই আগস্টের আগে, তার সর্বোচ্চ সাজার বিধান আছে, তাহলে আমাকে এটাকে যেন তেন প্রকারে বাতিল করতে হবে। আর এই বাতিলের পক্ষের শক্তি কারা? এই কোর্টে এই বাতিলের পক্ষের শক্তি কারা ছিল? পক্ষের শক্তিটা দেখুন, বিএনপি, জামাতে ইসলাম। তাহলে বিএনপি যার মুক্তিযুদ্ধেও এক পাতালে মুক্তিযুদ্ধের চেতনা রাখবে, আরেক পাতালে জামাতে ইসলামের ইয়েতে, মানে দুনৌকোয় পা দিয়ে বিএনপি চলে ক্ষমতা হাসিল করতে চাইছে। বিএনপির এই সময়কালের ওদের দেশে দাঁড়িয়ে যেটা রাজনৈতিক সংকট, যেটা তাদের মানে তারা মনে করছে যে আমাদের সামনে একটা সংকট আসছে, সেটা খুব পরিষ্কার। আমি আপনাদের চ্যানেলে বহুবার বলেছি যে এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি, সাধারণ মানুষের যা পরিস্থিতি, আর সাম্প্রদায়িক উন্মাদনার যে ক্ষেত্র, যে অবাধ চাষ চলছে, তাতে এই যে ভোটের তো একটা প্রস্তুতি নেওয়ার কথাও বলা হয়েছে, আপনি জানেন, ব্যালটে ভোট হবে বলা হয়েছে। এই সময়ে ভোট হলে আওয়ামী লীগের জয় ঠেকানো কারুর পক্ষে সম্ভব নয়, কোনো শক্তির পক্ষে সম্ভব নয়। আর এই জঙ্গিরা কারা? আমি আপনাদের আগেও বলেছি, 5ই আগস্ট যখন হাসিনা দেশ ছেড়ে চলে এলেন, 8ই আগস্ট আমি বলেছিলাম সোশ্যাল মিডিয়াতে, একটা পূর্ব পরিকল্পনা, দীর্ঘদিনের পূর্ব পরিকল্পনা বাস্তবায়িত হলো। আপনাকে ইন্টারিম পিরিয়ডের যে অন্তর্ঘাত, মানে যারা রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করছিল, তাদের মোটিভসটা বুঝতে হবে। কারণ ওই সময় প্রথম কথা, আমি অন্য কিছু ছেড়ে দিলাম, আন্দোলন করছে, রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করছে, এগুলো নিয়ে বাচ্চা রাজাকার বলতেন, কিন্তু তারা যেটা করেছিল বড় অপরাধ, জেল থেকে কয়েদিদের ছাড়িয়েছিল, জঙ্গিদের ছাড়িয়েছিল। তারা আজকে বাংলাদেশের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এবং সরকারের যে বন্দুক লুট হয়েছিল সরকারি থেকে, সেই বন্দুকগুলো কিন্তু, যদি ইউনিট সরকারের তো ক্ষমতা নেই ওগুলো উদ্ধার করার, এগুলো কিন্তু এদের সব হাতে ঘুরে বেড়াচ্ছে।
অবশ্যই। আমি সুবল সর্দারের কাছে আসার আগে একজন একটা কমেন্ট করেছেন, সে কমেন্টটা শুনে তার উত্তর চাইব, কারণ আপনি এই ক্ষেত্রে নিশ্চয়ই এটাই হচ্ছে সেটা বলবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুবল সর্দারের কাছে আসার আগে কমেন্টটা আপনারা খেয়াল করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গিদের দমন করা খুব জরুরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গিদের করা খুব জরুরি। দুই বাংলায় এই কাজ করতে হবে, দুই বাংলাতেই নতুন করে বাংলার রেনেসার জন্য। এইটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, নতুন করে বাংলার রেনেসার জন্য। তার কারণ যতই ভৌগোলিকভাবে দুটো বিভক্ত থাকে, সাংস্কৃতিক যে ঐক্য সেটাকে মানে ভেঙে ফেলার ক্ষেত্রেই কিন্তু জঙ্গিদের উভয় ক্ষেত্রেই দমন করা অত্যন্ত প্রয়োজনীয় একটি কথা, একটা ইঙ্গিত দিলেন দুঙ্গা ভাই বলে একজন, যিনি দিয়েছেন, জানি না তার এটা অরিজিনাল নাম না, অনেকে এরকম কথা এখন অনেককে ছদ্মনামে নিতে বাধ্য হচ্ছেন। আমরা বুঝতে পারি এগুলো অনেক সময়, কিন্তু আপনার কথাটা খুব ইম্পর্টেন্ট। আপনাকে অবশ্যই যেন আপনি দেখতে থাকুন এবং আলোকিত করুন। একটা রেনেসার প্রয়োজন আছে সত্যি। যখন এক ঘোর অমনিশা চেয়ে আসে, যখন এরকম আসে, যখন বাংলার যে রেনেসা বলা হয়, তখন আমরা জানতাম হিন্দু ধর্মের ভেতরে যে কি ভয়ঙ্কর অনাচার তৈরি হয়েছিল, যার বিরুদ্ধে রাজা রামমোহন রায়কে এগিয়ে আসতে হয়েছিল সমাজে প্রাগ্রসর। আজকে বাংলাদেশের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, কি ভয়ঙ্কর ধর্মের নামে কি অস্বাভাবিক একটা পরিস্থিতিকে তৈরি করা হয়েছে। সেখানে তো দাঁড়িয়ে লেখক, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা তা করে যে কেউ কেউ বলছেন এ নিতে পারা যাচ্ছে না, কি আর বলবো বলুন বলে কেউ কেউ সরে যাচ্ছেন। কেউ কেউ কবিতা অনেকের কাছে আসছে না, এত রক্তপাত এসব দেখে। বাংলাদেশের অনেক লেখক, কবি, চঞ্চল চৌধুরীর কোনো খবরই পাই না। অত ভালো একজন অভিনেতা, কত ভালো ভালো কবি, লেখক তাদের পায় না। তবে উঠে আসছেন কিছু সামাজিক মাধ্যম দিয়ে অনেক নতুন নতুন ভবিষ্যতের যারা বাংলাদেশের কথা বলবেন, মুক্ত কণ্ঠে যারা বাংলাদেশের। কালকে দুজন আওয়ামী লীগ ছাত্রলীগ করে দুটো বাচ্চা ছেলে সম্ভাবনা দেয়, তাদের ছুরিকাহত করা, ওদের মারা গেল। অপরাধ জয় বাংলা লিখছিল, দেশের নাম দিয়েছে, মারার কি আছে? কি বলবেন? দেখুন একটা কথা বলি, জঙ্গিদের আসলে ওরা তো জঙ্গি, যার ফলে ওরা মুখ দেখাতে পারে না, মুখ ঢেকে আছে। এখন যারা মুখ ঢেকে আছে তাদের সম্বন্ধে আমরা কি বলবো? এদের একটাই কাজ হলো মনুষ্যত্বকে ধ্বংস করা, মানুষকে ধ্বংস করা। এদের টার্গেট হলো হিন্দু নিধন করা, বাংলাদেশটাকে হিন্দু শূন্য করা। যিনি বলেছেন যে দুই বাংলায় এক, দুই বাংলাকে এক করা দরকার, এটা আমি মনে করি। কেন মনে করি? আমরা ভৌগোলিক দিক দিয়ে আলাদা হয়ে গেছে, কিন্তু কৃষ্টি এবং যে আমাদের রেনেসার কথা হবে, তো আমরা আলাদা নই। বাংলা ভাষা দুই দেশের মাতৃভাষা এবং দুই দেশের জাতীয় কবি হলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। অতএব আমাদের জাস্ট ভৌগোলিক দিক দিয়ে আলাদা হয়ে গেছি আমরা, ভাষাগত, আদর্শগত, কৃষ্টি, কালচার। আপনি তো দেশের মানে একটা ঐক্য, সাংস্কৃতিক ঐক্য, এখন ভৌগোলিক ঐক্য। মাহফুজ আলম, যিনি হচ্ছেন মেটাকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড, তিনি বলছেন মানে একদম পোকায় কেটে ফেলেছে, একদম পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান যেটা বাংলাদেশ আত্মপ্রকাশ করেছে, একটা নতুন ম্যাপ প্রকাশ করে দিয়েছেন। তার মধ্যে পশ্চিমবঙ্গের কিছু জেলা, ত্রিপুরা, আসাম সবকে ঢুকিয়ে নিয়েছেন। মানে ওটা পোকায় খাওয়া বাংলাদেশ তাহলে পরিশুদ্ধ হয়ে যাবে। আপনি এক করণ বলছেন, ও তো ম্যাপটাকে বাংলাদেশের নতুন, আবার সে নামটা আবার বাংলাদেশ থাকবে কি না এগুলো নিয়ে যেমন প্রশ্ন, কেউ নতুন নাম করে দিতে পারে। দেখুন সুজিত, আমি একটা কথা বলি, ওদের ভিতরে কোনো ইতিহাস, ভূগোল বা কোনো অতীত, বর্তমান, ভবিষ্যৎ আছে বলে মনে হয় না। ওরা অস্থির মস্তিষ্ক, যেমন খুশি যা আসে মনে আসে বলছে। এরা প্রত্যেকটা জায়গায় প্রতিক্রিয়া দিতে সত্যি আমার লজ্জা লাগে, আমি ঘৃণাবোধ করি। এই জন্য এই শব্দটা ব্যবহার করলাম যে এরা যা করছে দেখে মনে হয় না সুস্থ মস্তিষ্কের। কেউ জেল ফেরত আসামি, কেউ মাফিয়া ব্যবসায়ীতে জড়িয়ে, কেউ কোটি কোটি টাকা নিয়ে এই ছাত্র আন্দোলন নামে সংগ্রহ করেছে। যেমন আসিফ নজরুলের কথা বলছি, ওর এমনিতে 3টে বিয়ে, তারপরে কয়েক কোটি টাকা সংগ্রহ করেছেন। এবং একটা মজার ব্যাপার হলো, উনি যার উপরে ডক্টরেট করেছেন তিনি হলেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান। আবার সেই মুজিবুর রহমানকে ওরা মূর্তি ভাঙছে। এখন ব্যাপারটা হচ্ছে ওরা যে, উনি তো এখন মনে হয় নতুন থিসিস লিখছেন, জানি না, মানে বিনা ভোটে জিতে এসে কিভাবে উপদেষ্টা হয়ে এখন কিভাবে দেশ চালাতে হয়, ছাত্রদের মস্তিষ্ককে কিভাবে সেটাকে ল্যাবে ফেলে। আমরা একটা সিনেমায় দেখেছিলাম না, ওই যে মগজ চেঞ্জ করে দেওয়া, ওই যে সত্যজিৎ রায়ের মগজ ধোলাই,
তো উনি ওনার ধোলাইয়ের টেকনিকটা কি এইসবের উপর হয়তো, কেন বঙ্গবন্ধুর উপর ডক্টরের উপর বঙ্গবন্ধু কি অস্বীকার করছেন। আরেকটু বড় বলছি, তারপর দেখুন যিনি প্রধান হচ্ছে ডক্টর ইউনূস বাবু, উনি তো জামাতাকারের সঙ্গে জড়িয়েছিলেন। যখন 71 সালের মুক্তিযুদ্ধ তখন উনি কোথায় ছিলেন? উনি প্যারিসে ঘুরছেন বাবু। আর উনি দেখবেন একটা জিনিস খুব মজা, যখন সাক্ষাৎকার দেবে হাসতে হাসতে সাক্ষাৎকার দেবেন। কত নৃশংস কত নিষ্ঠুর হতে পারলে এরকম হাসতে 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 সাক্ষাৎকার দেয়। যে দেশের লোক খেতে পাচ্ছে না, মরে যাচ্ছে, এরকমভাবে কাঁদছে, হাহাকার করছে, সারা বিশ্ব কাঁদছে, ওনার সেখানে হাসি পাচ্ছে। আমার খুব দুর্ভাগ্যজনক যে এরকম একটা লোককে শান্তির জন্য নোবেল পুরস্কারকে দিয়েছে। একে কি শান্তির জন্য দিয়েছে না অশান্তি বাঁধানোর জন্য দিয়েছে? নোবেল কমিটি ভাবা উচিত এবং অবিলম্ব নোবেল পুরস্কার কেড়ে নেওয়া উচিত। এরকম একটা নরঘাতককে, এরকম একটা নরপিশাচকে কী করে এরা শান্তির জন্য নোবেল পুরস্কার দিল, এটা খুব ভীষণ আমার খুব দুঃখ লাগছে। কিন্তু দেখবেন ম্যাক্সিমাম সময় করে সবসময় যখন সাক্ষাৎ দিচ্ছে হাসতে হাসতে দিচ্ছে। কি হচ্ছে এটা ওখানে? লোক একদিকে লোক খেতে পাচ্ছে না, তারপরে মানে কবিতার ভাষা থাকছে না, মানে যে গদ্যের ভাষা আপনি বলছেন তার মধ্যে এই শব্দগুলো আসছে, এটাই আজকের বাস্তবিক পরিস্থিতি, আমি বুঝতে পারছি। রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা, জীবনানন্দ দাশের রূপসী বাংলা, জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠ, আর সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন আমার 3.5 হাত ভূমি। তিনি বলেছেন যদিও আমাকে নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষপান করে মরে যাব। এই বাংলাদেশটা হচ্ছে আমাদের কাছে সমৃদ্ধ দেশ, আমাদের কাছে রূপকথার দেশ, একটা কৃষ্টি কালচারের দেশ। সেই দেশটাকে কীভাবে নির্মমভাবে এরা ধ্বংস করছে। কতগুলো মোস্তান জঙ্গি যারা মুখ দেখাতে সাহস পায় না, এখন মুখ দেখাতে সাহস পায় না, তারা এখন মুখ দেখে পিস্তল নিয়ে আমাদের ভয় দেখাতে শুরু করেছে। কি ভাবে কি এরা? মুখ দেখি মুখ দেখানোর সাহস আছে, এরা মুখ দেখাবে? সে ক্ষমতা মুখ বন্ধ করে রেখে পিস্তল নিয়ে কী বাহাদুরি করছে। একটা শিশুকে যেমন বন্দুক দেখায় ঠিক তাই করছে। যে কি মহামরি, ভারতের সঙ্গে লড়বে, এর সঙ্গে লড়বে, নিজেরাই এখন আরাকান আর্মি যারা বোম্বিং করছে, এখন আরাকান একজন একটা জ্ঞান দিয়েছেন, তার লেখাটা দিলাম না, তিনি জ্ঞান দিয়েছেন আরে ওই যে যশোরের অনুষ্ঠান ওটা গো অ্যাজ ইউ লাইক ছিল, এটাও বুঝলেন না? এ কি সাংবাদিকতা করছেন? এটা গো অ্যাজ ইউ লাইক ছিল, একজন লিখে পাঠিয়েছেন টাইম লাইনে, আমাকে পিসিআর থেকে জানানো হলো ওটা গো অ্যাজ ইউ লাইক ছিল। ভাবুন, মানে মস্করা ঠাট্টাটাকেও হচ্ছে। এবং মোহাম্মদ আলী নবীন তিনি এটা লিখেছেন